আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা কবিতা নদ ভালোভাবে পড়বো ইনশাল্লাহ, যেন এখান থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে এবং ভবিষ্যতে যত ধরনের সিকিউ আসতে পারে সকল কিছুই যেন তোমরা ভালোভাবে সলভ করতে পারো ইনশাআল্লাহ। তো কপোতাক্ষ নদ বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, কপোতাক্ষ একটা নদ, তাই তো আমরা সবাই জানি, যা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এই কবিতাটার যে একটা মূল থিম আছে, এটা কি তোমরা সবাই জানো? এটার মূল থিম হচ্ছে স্মৃতিকাতরতার আবরণে গভীর দেশপ্রেম। অর্থাৎ এই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, সে কি একজন বাংলাদেশী, কিন্তু সে যখন তার বিদেশের প্রতি যে একটা টান ছিল, সেই টানের ফলে আবেগ ছিল, সে যখন বিলেত চলে গিয়েছিল, তখন সেখানে গিয়ে সে বুঝতে পারে যে আসলে তার বাংলাদেশ কতটুকু আপন, অর্থাৎ নিজের মাতৃভূমি সে কতটুকু মিস করতেছে, সেটা সেখানে গিয়ে সে ভালো করে বুঝতেছিল আর কি। তো সেটাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। তো কবিতাটি অনেক সুন্দর, এবং এটার মধ্যে অনেক মিল বিন্যাস আছে যা তোমরা হয়তো অনেকে বুঝো না। সবকিছু আমরা কভার করবো ইনশাআল্লাহ। তো এটাই আমরা দেখবো এখন, স্মৃতিকাতরতার আবরণে গভীর দেশপ্রেম কবিতায় ফুটে উঠেছে কিনা। তো প্রথমেই আমরা, এটা এটা হচ্ছে তোমাদের মূল থিম, এটা তোমরা অবশ্যই মুখস্থর মতো করে রাখবে একবার, স্মৃতিকাতরতার আবরণে গভীর দেশপ্রেম। ঠিক আছে, এটা সৃজনশীলে কিন্তু আসতে পারে, মানে সৃজনশীলের মেইন থিমটা এটা থাকতে পারে। বুঝছো? তো কবি পরিচিতি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা তো সবাই অলরেডি পড়ছি যে মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এটা এখন তোমাদের কি করতে হবে বলো তো ভাইয়া? মুখস্থ করতে হবে এটা, টোটালি মুখস্থ, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তার বাসা কোথায়? যশোর জেলায়। কোথায়? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কেন তোমাদের মুখস্থ করতে হবে? কারণ তোমরা জানো, তোমরা টেস্ট পেপারটা খুলে দেখো, অবশ্যই কি অনেক অনেক এমসিকিউ আসে। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। ঠিক আছে, তো এখন আমরা যদি এটা মুখস্থ না রাখতে পারি, তাহলে আমরা এমসিকিউ ভালোভাবে পারবো কিভাবে বলো তো? এই কারণে আমাদের পড়তে হবে। তো আমাদের যেমন এই যে কবিতাটা আমরা পড়বো, ঠিক সেম ভাবে কি করব, আমরা সবকিছুই কভার করব। আগে আমরা জাস্ট এগুলো একটু দেখি আর কি, এগুলো নোট করে দিয়েছি তোমাদের, চাইলে বই থেকেও দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপর কি, 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার নামের আগে তখন কি হয়েছিল বলতো? মাইকেল শব্দটা যোগ হয়েছে। কারণ কি, যেমন এই যে আমরা যারা মুসলিম আছি, তাদের নামের সাথে কি মোহাম্মদ যুক্ত থাকে, অনেকে ম্যাক্সিমামই থাকে। তো মোহাম্মদ দেখেই বোঝা যায় যে সে কি মুসলিম। ঠিক সিমিলারলি মাইকেল হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর মাইকেল শব্দটা ইউজ করতে পারে আর কি, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল অমুক, মাইকেল তমুক। তো ইংরেজ মানে বিলেতে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যারা থাকে, যারা খ্রিস্টান, তারা এই মাইকেল শব্দটা ইউজ করে আর কি নামের আগে। তাতে বোঝা যায় সে খ্রিস্টান। আশা করি বুঝতে পারছো। তো সাহিত্যের প্রতি তার একটা তুমুল মানে আগ্রহ ছিল। তোমরা তার সাহিত্য দেখলে বুঝতে পারবে। আর ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ থেকেই তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মানে উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এক ভুল ভেঙেছিল, মানে সে যখন এই ইংরেজে গিয়েছিল, মানে কি বিলেত যখন মানে কি বলে ইংল্যান্ড যখন গিয়েছিল, তখন তার যে কষ্টকর অভিজ্ঞতা, সেটার কারণে কিন্তু তার ভুল ভেঙেছিল এবং দেশপ্রেম আবার জেগে উঠছিল। মানে বুঝে না যে যখন মানুষের মানে যখন মানে কি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন তো অনেক অহংকার, এটা এটা মানে বিভিন্ন কিছু থাকে। তো কিন্তু যখন তার শক্তি আর থাকে না, তখন কিন্তু মানুষ আবার দুর্বল হয়ে যায়, তখন কি আবার বাধ্য হয় যে আমার আগেই ভালো ছিলাম, অনেকটা এরকম আর কি, যে আগে আমরা ভালো ছিলাম। তো সে যখন মানে এই ইংরেজ, মানে সরি, যখন সে বিলেত ছিল আর কি, বিলেত তো বুঝোই, ইউরোপ কান্ট্রি দেশগুলা, ইউরোপ। তো এই ইউরোপ মানে কি ইংরেজি যখন সে ওইখানে চর্চা করতেছিল, তার সেই সাহিত্য তো ওইখানে কেউ দাম দিতেছিল না, কোন কাইন্ড অফ এরকম। কারণ তুমি মনে করো যে মামার সাথে তো মানে কথা আছে না, যে মার সাথে আহ মামার সাথে মামুর বাড়ির গপ এরকম, মানে কি খালার সাথে মামুর বাড়ির গপ, এরকম একটা কথা আছে না। খালা তো মামুর বাড়িতে জন্মগ্রহণ করছে, এখন এই গল্প যদি ওইখানে করো, তাহলে কি লাভ হবে? লাভ হবে না। সে যে পণ্ডিত, তার সাহিত্যকর্ম যদি সে বাংলাতে করতো, তাহলে অনেক অনেক মানে হতো, ভালো হতো। কিন্তু তার ওইটা এখানে আসলে তেমন দাম ছিল না। বুঝতে পারছো? এখন
আমরা সাহিত্যিক পরিচিতিটা কিছু জানলাম যে সে বিদেশ গিয়েছিল, কষ্টকর পরিস্থিতি পড়ছিল, তারপর আবার সে অনুধাবন করতে পারছে যে সে তার আসলে দেশ বাংলাদেশেই তার জন্য উত্তম। তো এখন আমরা কি করব, বাংলা সাহিত্যে অবদানগুলো কি কি তার এটা মনে রাখতেই হবে, কারণ এখান থেকে এমসিকিউ হুবহু অনেক আসে। তার অমর কীর্তি আসলে কি? অমর কীর্তি, তার অমর কীর্তি হচ্ছে তার মেঘনা দবদ কাব্য। ঠিক আছে, এটা মনে রাখবে কিভাবে? মধু, মধু, আবার কি, মাইকেল মধুসূদন দত্ত। তো এগুলা তুমি যেভাবে পারো এভাবে মনে রাখতে পারো। এই যে মদে শুরু হয়েছে, এটা মদে শুরু হয়েছে, মেঘনা দবদ কাব্য হচ্ছে তার কি, অমর কীর্তি। আবার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য। আবার তার একটা বিশাল যে ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এই চতুর্দশপদী কবিতা, আমরা যে কবিতাটা পড়তেছি সেটাও একটা কি, চতুর্দশপদী কবিতা। এখনো আমরা ভালো করে জানি না যে আসলে চতুর্দশপদী কবিতাটা কি, আমরা অবশ্যই এখনই জানবো। তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ সবকিছু আমরা কভার করার চেষ্টা করব। নাটক কি কি আছে বলতো? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, পদ্মাবতী। প্রহসন কি, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়িরও। তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, একটু মানে মনে রাখতে হবে ভালো করে। তোমরা যদি বারবার একটু দেখো তাহলে কিন্তু সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর কি, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এখন আমরা যদি পাঠ পরিচিতিটা দেখি, পাঠ পরিচিতি কি বলতো? পাঠ পরিচিতিটা কি বলো? কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। বলতো কোথা থেকে? চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এখন বলতো আসলে চতুর্দশপদী জিনিসটা কি? মানে ওই কবিতাটার মধ্যে কি থাকবে? সবকিছু হবে কি, 14, 14 লাইন থাকবে, 14টা অক্ষর থাকবে। মানে কি, 14টা লাইন থাকবে কবিতাতে, আবার কি 14টা করে মানে অক্ষরও থাকে 14টা করে। তুমি যদি হিসাব করো তাহলে 14টাই পাবে। এমন একটা সুন্দর মিল বিন্যাস দিয়ে কবিতাটা আসলে লেখা হয়। আবার ওইটার মধ্যে একটা মিল বিন্যাস থাকে, একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড, তারও একটা সূত্রের মতন অনেক কাইন্ড থাকে, যা আমরা দেখবো। একটু ওয়েট করো তাহলে দেখতে পাবো। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে। এর মূল ভাব আমরা অলরেডি পড়েছি যে স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে আর কি। সময় সে তো বিলাসবহুল জীবন ওইখানে মানে কি কাটাইছে, তারপর যখন সে কষ্টে পতিত হয়েছিল বিদেশ, যখন তার আসলে তাকে দেখার মতো কেউ ছিল না, তখনই কেবল এই বাংলাদেশের প্রতি মানে মাতৃভূমির প্রতি যে একটা টান, সেটা উপলব্ধি করতে পেরেছিল আর কি। বুঝছো? তো পটভূমি কি, ওই যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছে। কোথায়? এই যে কপোতাক্ষ কি একটা নদের নাম, আমরা সবাই জানি। এই নদের পাড়ে অর্থাৎ তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছিল। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। বুঝছো? তো যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, অর্থাৎ ইউরোপের দেশই তো ফ্রান্স, তাই না? আমি যদি ভুল না বলি, তখন জন্মভূমির শৈশব কিশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। মানে সে ওইখানে থাকলেও তার মনের মধ্যে সব সময় মানে কি, ওই যে কপোতাক্ষ নদীর যে ঢেউ, মানে সাগরের যে একটা ঢেউ বা নদীর যে একটা ঢেউ, সেই ঢেউটা মনে হইতেছে যে আসলে তার বুকের মধ্যে সব সময় মানে কি করতেছে, এটাকে বলে কি, ভারী খাইতেছে আর কি মনে হয়। যে আসলে ঢেউটা এখানে আঘাত করতেছে বারবার, তীরে যেরকম আঘাত করে ঠিক সেম ভাবে আঘাত করতেছে, মনে হইতেছে যে আমি এখানেই আছি, কিন্তু সে আছে কোথায়, ফ্রান্সে। বুঝছো? তো এখানে যে একটা মানে কি বলে ক্লাইম্যাক্স বলা যায় যেটাকে, নস্টালজিয়া, সেটা হচ্ছে কি বলতো? দূরে বসেও তিনি যে যেন কপোতাক্ষ নদীর খল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে বলতে পারছেন না। এখন বলতো সৃজনশীল আমরা কিভাবে আনসার করি? সৃজনশীল কিন্তু তোমার এই যে কাহিনীগুলা, এই যে এই ধরনের কাহিনী কথাগুলা, দূরে বসেও তিনি কপোতাক্ষ নদের কল কল ধ্বনি শুনতে পান, কত দেশে কত নদ তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে বলতে পারেন না। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা সৃজনশীলে লিখি। তো এই বিষয়গুলো হচ্ছে, তুমি এই কবিতাটা আসলে কি নিয়ে লেখা,
কি বুঝাইতেছে, তার মূল ভাবটা কি? মূল ভাবটা তো আমরা সবাই জানি, যে স্মৃতিকাতরতার আবরণে তার যে অর্থোজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে সেটাই। এখন বলতে পারো যে ভাইয়া সৃজনশীলটা কি হইতে পারে? সৃজনশীল দেখবা একটা উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপকের সাথে দেখবা যে সেখানে যে আসলে তোমার এখানে দেশপ্রেম প্রকাশিত হয়েছে কিনা, বা কবিতা নদের কবিতার সাথে আসে কিভাবে সামঞ্জস্যপূর্ণ, এটা টোটাল মানে সামঞ্জস্য কিনা, মানে এটা কি মানে গ্রহণযোগ্য কিনা, এই কথাটা কি গ্রহণযোগ্য কিনা। তখন কি করবা, এই ধরনের যে নস্টালজিয়া এই সাথে রিলেট করবা, রিলেট করে জাস্ট তুলনা করবা। যদি টোটালি কবিতার সাথে তোমার ফলো করে, টোটাল কবিতাটাকে ফলো করে, তাহলে কি টোটালি মানছে, না হলে কি মানছে না। তো এই বিষয়গুলো আর কি, আর কিচ্ছু না। সৃজনশীল আনসার করা কিন্তু কবিতা থেকে আরো সহজ, বুঝছো? জাস্ট কবিতাটার থিম যেটা আছে সেটা একটু মনে রাখলেই হয়। তো এই যে এগুলা তোমরা একটু ভালো করে পড়ে রাখলেই হবে, তোমরা সৃজনশীল এগুলা সব কিছু লিখতে পারো আর কি। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদীর দেখা পাবেন? কপোতাক্ষ নদীর কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। অর্থাৎ কবি যখন ফ্রান্সে বসবাস করতেছিল, এক সময় যখন তার ঘুম ভাঙছে, মানে বিদেশের প্রতি যখন তখন তখন মানে তাকে যখন কেউ ওইখানে আসলে দাম দিতেছিল না, তখন যখন দেশের প্রতি দেশের টানটা যখন জেগে উঠছে, তখন সে আবার মানে ওর মানে দেশের প্রতি তার একটা কবে তিনি আবার এই দেশে ফিরে আসবেন, তাকে মানে কপোতাক্ষ নদকে সে স্মরণ করতেছে। কিন্তু কপোতাক্ষ নদও আসলে কি তাকে স্মরণ করতেছে, সেটাই আসলে মুখ্য বিষয় এখানে, মানে আকাঙ্ক্ষা ও মিনতিটা বুঝাইছে আর কি এখানে। দেশ মানে কপোতাক্ষ নদও কি তাকে আসলে স্মরণ করতেছে, সেটাই। এখন বলতে পারো যে উপসংহার। উপসংহার কি? কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, বুঝছো? তো দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি অকৃত্রিম প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতা তারই ধরা হয়েছে। দেখো কবিতা তুমি যে কি করবা বলো তো, তুমি যে সৃজনশীল লাগবা, সৃজনশীলের মধ্যে যেইভাবে আসতে পারে, আমি কিন্তু এইভাবেই তোমাদেরকে এখানে সবকিছু পয়েন্ট করে দিছি। তোমরা জাস্ট একটু ভালো করে এগুলো পড়লেই, মুখস্থ করতে হবে জিনিসটা এরকম না, তোমাদের কিন্তু ভালোভাবেই সলভ করতে পারবে ইনশাল্লাহ। যখন তোমরা সৃজনশীল আসলেই একটু ভালো করে পড়ো তো, সবকিছু লিখে দিছি এখানে। এখন আসো যে এটা কবিতাটা, আচ্ছা আমরা আগে কবিতাটা একটু পড়ি, তারপর আমরা উম এ করবো আর কি। এখন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত যে কবিতাটা লিখছে, সেটা কি একটা চতুর্দশ পদী কবিতা। তোমরা কি জানো এই কবিতার বিশেষত্ব কি? এই কবিতায় আছে কি 14টা লাইন। কি আছে ভাইয়া? 14টা, টোটাল 14টা লাইন, তাই না? আবার তুমি যদি একটা জিনিস গণো, তুমি কি এটা কখনো গণনা করছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। আবার গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। আবার গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। দেখছো? প্রত্যেক এই কবিতায় 14টা লাইন, আবার কি 14টা করে অক্ষর দিয়ে প্রত্যেকটা লাইন গঠিত। তোমরা কি এরকম কবিতা আর পড়ছো? এই জন্যই তো এটাকে বলে চতুর্দশপদী কবিতা, এবং এটা একটা বিশেষ ধরনের কবিতা, বুঝতে পারছো? আবার এই যে প্রথম 8 লাইন, এটাকে অক্টেট মানে কি অষ্টক মানে কি, অক্টেট অষ্টক বলে, আবার কি অক্টেট বলে। তো এটা আবার কি, এখানে মূলত কি ভাবের প্রবর্তনা প্রকাশ পায় এখানে এই কবিতায়। প্রথম যে 8 লাইন সেখানে কি প্রকাশ পেয়েছে ভাইয়া? ভাবের প্রবর্তনা, মানে কি এখানে ভাব প্রকাশ হয়েছে, ভাবের প্রবর্তনা, তোমার যে ভাব সেখানে তুমি এটা ফুটাই তুলছো, বুঝছো? কিন্তু এখানে কি হয়েছে আসলে ভাইয়া, যে ভাবের পরিণতি, এই যে ভাবটাকে তুমি ফুটাই তুলছো, এখানে প্রবর্তনা মানে কি ফুটাই তুলছো তুমি। আর এই ভাবের যে পরিণতিটা, সেটা হচ্ছে কি পরবর্তীতে ষষ্ঠক বা শতক যে লাস্টের 6টা চরণ আছে, সেই চরণে ফুটিয়ে উঠেছে কি ভাইয়া, উম সে তার পরিণতিটা, তার ভাবের পরিণতিটা এখানে ফুটে মানে উঠছে আর কি, বুঝছো? তো এটাই আসলে এখানে মেইন থিম। এখন বলো তো এটা কি ষষ্ঠক মানে কি শতক লেখছি এখানে। তো ভাবের পরিণতি এখানে লাস্টের 6 চরণে প্রকাশ পেয়েছে। এখন এখানে আরেকটা কি জিনিস আছে ভাইয়া বলো তো, আমি তোমাকে বলতেছি। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে ক্লিয়ার করি।
এখন এই কবিতার মধ্যে একটা মিল বিন্যাস আছে। মিল বিন্যাসটা কি ভাইয়া? আমরা চলো একটু কবিতার শব্দার্থ বা টিকাগুলো পড়ি। তো সতত আমরা সবাই জানি এটা মানে কি সর্বদা, বিরলে কি একান্ত নিরিবিলিতে, নিশারাত্রি সবাই জানি, ভ্রান্তি মানে ভুল এটাও জানি, ভারী রূপ কর ভারী রূপ কর মানে কি? ভারী তো জানি, ভারী কি আমরা জানি সবাই, ভারী মানে কি বলতো? ভারী হচ্ছে কি? পানি। হিন্দু যাদেরকে জল বলে, এগুলা কি সমার্থক শব্দ? হিন্দুরা যাদেরকে জল বলে। তো আচ্ছা যাই হোক, ভারী রূপ ঘর তো মানে কি রূপ তো বুঝোই, রূপ তো রূপেই। ঘর ঘর মানে কি এই যে খাজনা যেটাকে বলে আর কি। তো প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে কিনে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে, বুঝতে পারছো? মানে নদীর পানিগুলো আসলে যায় কোথায়? সাগরে। সর্বদা কি সাগরে যায়, ঠিক এটাই বুঝাইতেছে এখানে, যে কপোতাক্ষ নদও কি পানিটাকে, তার পানিটাকে কি সাগরকে দিতেছে, মানে কি হিসেবে, মানে অন কাইন্ড অফ রাজস্ব বা খাজনা হিসাবে, বুঝতে পারছো? তো চতুর্দশপদী কবিতা ইংরেজিতে সনেট বলা হয়। ইংরেজিতে কি বলা হয় ভাইয়া? সনেট। এখন বাংলায় চতুর্দশপদী কবিতা, এটাকে বাংলায় বলে কি চতুর্দশপদী কবিতা, বুঝতে পেরেছো? আর এটার কি 14 চরণ সমন্বিত, ভাব সংগত ও সুনির্দিষ্ট। এটা কি ভাব সংহত ও সুনির্দিষ্ট, বুঝছো? চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে কি 8 চরণের স্তবকে কি বলে? অষ্টক বা অক্টেভ। আর পরবর্তী 6 চরণ কি বলে? শঠক। চয় স্তবকে কি বলে? সেস্টেটও বলা হয়। মনে রাখতে হবে কিন্তু এগুলা এমসিকিউ আসে, আবার সৃজনশীলের কথায় আসে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা, কি বলছে ভাইয়া? ভাবের প্রবর্তনা। আর ষটকে হচ্ছে কি ভাবের যে প্রবর্তনা করছো, ভাব যে তুমি জমাইছো, সেই ভাবের পরিণতিটা কি, সেটাই হচ্ছে তোমার পরবর্তী সেস্টেটে বলা থাকে আর কি। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তর্মিল প্রচলিত আছে, যেমন প্রথম 8 চরণ, এই যে এটা এটা একটা একটা চরণ, তুমি একটা জিনিস, এটা হচ্ছে একটা সূত্র। কি বলছি ভাইয়া? এটা হচ্ছে একটা সূত্র। মানে প্রথম যে অক্টেভ আছে, অক্টেভের সূত্রটা হচ্ছে কি এটা, এটা এটা ফলো করে। আর শেষ চরণ কি এই সূত্র ফলো করে। কি বলছি ভাইয়া? এটা একটা সূত্র, সূত্র ফলো করে। এখন কি সূত্র সেটা তোমাদেরকে আমি এখন বুঝাবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট একটু লক্ষ্য করো যে অথবা এই সূত্র ফলো করে, এই দুইটা সূত্র, এটা একটা সূত্র, অথবা কি করে প্রথম 8 চরণ এই সূত্র ফলো করে, আর শেষ চরণ এটা ফলো করে। এটা হচ্ছে কবিতা মানে কি বলে সনেট কবিতার বৈশিষ্ট্য। কিন্তু এখানে যে কপোতাক্ষ নদ আছে, সেই কবিতাটা কি করে ভাইয়া? আরেকটা সূত্র ফলো করে। কি তার সূত্রটা হচ্ছে এটা। কি বলছি ভাইয়া? তার সূত্রটা কি এটা। খ খ ক খ খ খ ক খ ক খ খ খ। আর এটা হচ্ছে কি গ ঘ গ ঘ গ ঘ। বুঝতে পারছো? এটা হচ্ছে কি এই কবিতার বৈশিষ্ট্য। এখন বলতে পারো জিনিসটা ভাইয়া কি, আমি তো এটা জিনিসটা বুঝি না, এটা আসলে কিভাবে এটা সূত্র? তোমাদেরকে জাস্ট এটা একটু দেখাইতেছি। ক আর খ, তারপরে কি ক খ, তারপরে কি ক খ খ খ। আচ্ছা এইটাই তোমাকে অষ্টম অক্টেপটা, অক্টেপটা তোমাদেরকে এখন আমরা একটু দেখাই, হ্যাঁ কেমন? একটু সবাই নজর দাও। এটা মুছে দেই, তারপর তোমাদেরকে বলতেছি। এখন কি বলছি ভাইয়া? প্রথমে কি ছিল? খ, খ, তারপর কি আবার ক, খ। এখন এটা হচ্ছে কি ভাইয়া সূত্র, যেমন কি আমরা সবাই কি শিখছি ভাইয়া? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে কি যে কোনো কিছু হইতে পারে না? এর জায়গায় আমরা চাইলে কি এখানে এক্স লিখতে পারি, এক্স ওয়াই, মানে সূত্র তো সেমই, জাস্ট এখানে আমরা অক্ষরগুলা চেঞ্জ করে দিতে পারি না? তাহলে কি সূত্র কি চেঞ্জ হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই এ আর বি এর জায়গায় যে কোনো কিছু আমরা দিতে পারি না? জাস্ট এ এর জায়গাতে আমরা যে কোনো, আমরা কি দিতে পারি? পি দিতে পারি। আবার বি এর জায়গাতে আমরা কি দিতে পারি? পি। আর এস দিতে পারি, আর দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি না? তাহলে সূত্র তো সেমই। ঠিক সেম ভাবে এখানে কি মনে করো যে লাস্ট লাইনটা ফলো করো। প্রথম কি
প্রথম যে চরণটা আছে, প্রথম চরণের দন্তন্য আছে, লক্ষ্য করো। তাহলে কটা এখানে কি দন্তন্য, মনে রেখো। কটা এখানে কি দন্তন্য, দন্ত ন। তারপর কি এখানে কি আছে ভাইয়া, পরবর্তীতে দ্বিতীয় লাইনে কি আছে, ল, দেখলাম। বুঝতে পারছো? তাহলে এখানে কটা কি মূলত, খটা কি ল। তারপর এখানে একটু ফলো করো তো, এখানে আছে দন্ত ন, পরবর্তীতে আছে কি বিরলে, মানে কি লাস্টে আছে ল। তারপর স্বপনে এই যে এখানে আছে দন্ত ন, এখানে আছে দন্ত ন, কারণ তার মানে কি দেখো ক আর খ, এই যে ক আর খ, মানে কি দন্ত ন আর দন্ত ন। তারপর কি আবার খ, তার মানে এখানে যেটা ছিল 4 নাম্বার লাইনে আবার ঠিক সেম থাকবে। দেখো 2 নাম্বারে যা ছিল 4 নাম্বারে আবার সেম জিনিস। দেখছো তোমরা কি মিলবন্ধনটা দেখতে পারছো? আবার পরবর্তীতে কি বলছে ভাইয়া, খ, 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 খ। এখানে দেখো তো এটা ফলো করে কিনা পরবর্তী লাইনগুলা। এই যে লক্ষ্য করো ক, যে ক আছে কিনা, এখানে দন্তন্য আছে, এখানে দন্তন্য আছে, তার মানে কি এটা ফলো করতেছে। তারপর কি খ, খ, মানে কি দুইটার সাথে ল থাকবে, ল। এই যে লক্ষ্য করো ল আছে, এখানেও কি ল আছে। তারপর কি লাস্টে কি আবার ক, ক মানে কি আমরা জানি, ক মানে হচ্ছে দন্তন্য, লাস্টে আবার আছে দন্তন্য। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পারছো বলো তো? ঠিক সিমিলারলি পরবর্তীতে কি আছে ভাইয়া, পরবর্তীতে যে আমাদের যে ষষ্ঠক আছে, কি আছে ভাইয়া, পরবর্তীতে কি আছে বলতো, গ, ঘ, গ, ঘ, ঘ, ঘ। এখন এখানে দেখি আমরা গ, গ, ঘ, ঘ। তারপর আবার কি গ, মাউস দিয়ে লিখতেছি যার কারণে লেখাগুলো খুবই বাজে হচ্ছে, তোমরা এটা নিয়ে কিছু মনে করিও না, সমস্যা নেই। এখন কি বলতো, আর কি, এখন গ, এখন এই যে বটা আছে এটাকে আমরা গ হিসেবে কাউন্ট করি, হ। তারপরে কি পরবর্তী কি রি, তো রি। এখানে তোমার একটু তোমার ব্যতিক্রম দেখতে পাবে, বাট মিল তুমি পাবে বুঝে। তারপর কি ঘ, গ, রি, রি। তারপর এই যে লক্ষ্য করো ব আছে, এখানেও ব আছে, তার মানে এই যে গ। আর দ্বিতীয় 3 নম্বরে আবার ঘ, তাই এই যে ব আছে, এখানে ব আছে। আবার কি এটা হচ্ছে র, আবার কি লক্ষ্য করো এই যে র, সকারিত। বুঝতে পারছো? তারপর কি আবার, সরি এটা না তো, ঘ, তারপর হ্যাঁ এখানে র আছে, এখানে র আছে, বাট লাস্টে আবার কি সকারিত। আচ্ছা যাই হোক, এটা সমস্যা না। তারপর ঘ, এখানে ঘ কি 4 নাম্বার থ, আবার লাস্টে আছে কি ত। এই যে লক্ষ্য করো লাস্টে আছে আবার থ, এখানে আবার আছে আবার কি ত, এখানে আছে আবার লাস্টে থ। তার মানে কি তোমরা এই যে এটার মিল পাইতেছো এখানে, বলতো? এটার মিলও পাইছি আমরা। জাস্ট এখানে জাস্ট একটা কি আছে বলতো, এই ঘ, এই গতে একটু পরিবর্তন আছে, ভারী। আর এখানে আছে সকা রিতে, সখা রিতে। অর্থাৎ এখানে অন্তস্থ র জাস্ট ত এর আগে আছে। বুঝতে পারছো? এতটুকু। এটাকে বলা হয় কি মিল বিন্যাস। অর্থাৎ প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু একটা মিল আছে। আমরা এখানে লাস্টের লাইনটা একটু গণনা করি, কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখছো? প্রত্যেকটা লাইনে 14 লাইন, প্রত্যেকটা 14। 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখছো অবস্থা? প্রত্যেকটা লাইনে কি 14টা অক্ষরে, অক্ষর দিয়ে গঠিত কি এই কবিতাটা। বুঝতে পারছো? এখন আমরা কবিতাটা একটু পড়ি কেমন। সতত সর্বদা হে নদ তুমি পড়ো, হর মোর মনে। মানে ওই যে সতত কি সর্বদা, হে নদ, হে নদ বলতে কি কপোতাক্ষ নদ, তুমি পড়ো মোর মনে। কোথা থেকে পড়ে মনে, মনে তুমি কি মনে করো কি তোমার সামনে যদি একটা মানুষ বসে থাকে তুমি কি তাহলে তাকে মনে করবা? মনে করবা না, কারণ সে তো তোমার সামনে। তুমি যদি তোমার আড়ালে থাকে, তুমি যদি দূরে থাকো তাহলে তো কেবল মনে করবা, তাই না? তো সেটাই বলতেছে ফ্রান্সে বসে কবি, যে সতত সর্বদা হে নদ, হে কপোতাক্ষ নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে মানে কি আমরা সবাই পড়ছি, বিরলে মানে কি একান্ত নিরিবিলিতে, সর্বদা তোমার কথা ভাবিয়ে বিরলে।
যেমন প্রেমিক পুরুষ ভাবে তার প্রেমিকাকে। ঠিক আছে? ঠিক সেম ভাবে সতত সর্বদা যেমতি লোক নিশার স্বপ্নে, নিশার মানে কি রাত আমরা সবাই জানি, স্বপনে মানে কি স্বপ্ন, যেমতি লোক নিশার স্বপনে মানে সর্বদা যেমনি মানুষ স্বপ্ন দেখে না, ঠিক সেম ভাবে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। তব কলকলে মানে কি, কলকলে তো বুঝোই, যে কলকল যে শব্দ সেটা। ঝুরাই, ঝুরাই, ঝুরাই এখান আমি ভ্রান্তির চলনে, মানে কি, ভ্রান্ত তো বুঝোই মানে কি, ভ্রান্ত ধারণা মানে কি, ভুল ধারণা মানে চলনে, চলনে মানে কি চলনা করা। তো যেহেতু তার সামনে কবি মানে ওই নদটা নাই, সে মনে মনে শুনতে পায়, মনে মনে শুনতে পায়, মানে কি আহ সে মানে সন্তুষ্ট হয়ে থাকে আর কি, ওইখানে এটাই বুঝতেছে একে। জুড়াই কানামি ভ্রান্তির চলনে, মানে মনে মনে শুনতেছে ওই তব নদীর কলকল শব্দটা, শুনে সে কি নিজের কান জুড়াইতেছে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দোলে, মানে সে যেহেতু ফ্রান্সে থাকে, 7 সাগর 13 নদী পার হয়ে গেছে, তখন তো মনে হয় লঞ্চে চলাচল করছে, আকাশ পথে যাত্রা করেনি। তো সেক্ষেত্রে সে তো বহু নদ দেখিয়েছে, কিন্তু এই যে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতো? স্নেহের তৃষ্ণাটা মিটে কার জলে? কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে সেটাই বুঝাইতেছে। এখন বলতে পারো, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তনে, মানে কি, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমির স্তনে, তুমি কি জন্মভূমির স্তন বলতে কি বোঝাচ্ছে বলতো? জন্মভূমি, এই যে আমাদের যে বাংলাদেশ, বাংলাদেশে যে এটা পানি, তো সেটা, সেটা কি বোঝাচ্ছে তুমি কি, সেটা দুগ্ধ স্রোত রূপী তুমি মানে কি, সেটা দুধের সাথে তুলনা করছে জন্মভূমির স্তনে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন এটা নাকি ভাবের যে প্রবর্তনটা সেটা এখানে আমরা দেখতে পাইলাম। এখন যে ভাবের পরিণতি, যে অক্টেভে ভাবের পরিণতিটা, সেস্টেটে ভাগে ভাবের পরিণতিটা কি সেটা আমরা এখন একটু লক্ষ্য করি, চলো। এখন পরিণতিটা কি সেটার দিকে যাইতেছি আমরা। বলতেছে এখন কবিতা কিন্তু আগের মতন আর তার এটা করতেছে না, মানে ভাবের প্রবর্তনা করতেছে না, এখন সে আকাঙ্ক্ষা কি পরিণতি হবে সেটা সম্পর্কে এখানে কবি বলতেছে। তো আর কি হবে দেখা যতদিন যাবে, সে ওইখানে তাকে এখন আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে কি, আর কি হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, মানে প্রজা যেরকম রাজাকে কি দেয়, খড় দেয়, ঠিক সেম ভাবে ওই কবি কি এখানে আসে সে পানিটার মানে কি আবার মানে পানি ইউজ করতে পারবে, বা সাগরের যেভাবে খড় দেয় সেভাবে কি তারা মানে ভালোবাসাটা এখানে প্রকাশ করতে পারবে এই দেশে এসে, ওইখানে ফ্রান্স থেকে এসে কি আবার ভালোবাসাটা প্রকাশ করতে পারবে? তো এরকম ভাবটা এখানে ফুটে উঠছে, ফুটে উঠছে। তো রূপ খর তুমি মানে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, ভারী রূপ কর তুমি এই মিনতি গাবে। এখানে মনে হয় লাইনটা একটু ইয়া ছিল, আচ্ছা দেখি। হ্যাঁ, এই লাইনটা এখানে জাস্ট এটা, এই লাইনটা এখান থেকে এখানে হবে আর কি। তো ভারী রূপ কর তুমি এই মিনতি গাবে। বুঝতে পারছো? ভারী রূপ কর তুমি, এটা অলরেডি আমরা বুঝাইছি যে ভারী রূপ কর, ভারী মানে কি পানি, রূপ খর মানে সাগরের যেভাবে মানে নদী পানি দেয়, মানে ঠিক সেম ভাবে সেও এই মিনতি করতেছে যে দেওয়ার দিতে পারবে কিনা। তো বঙ্গস জননের কানে শকে সকারিতে, নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, লইছে যে নাম তব ভঙ্গের সঙ্গীতে। এখন তো সে ওইখানে বসে বসে কি করতেছে, জাস্ট এই যে ভ্রান্তির চরণে সে বঙ্গের সঙ্গীতে এই কবিতা লিখতেছে। বাট সে কি ওই প্রবাসে বুঝেই ওই কপোতাক্ষ নদীর প্রেমেই মজে আছে। বুঝতে পারছো? তো এটা ছিল তার কবিতা। কবিতাটা খুবই সুন্দর, একটা প্রত্যেকটা চরণে চরণে অনেক মিল আমরা যা দেখতে পাইছি। তো এটাই ছিল আমাদের কবিতা। তো এখান থেকে তোমরা এখন বলো যে কোন এমসিকিউটা তোমরা পারবা না, বলো। আমি এমসিকিউ তোমাদের যদি ঘিলেও খাওয়াই দিই, তাহলেও কি, তাহলেও তোমরা কি করবে না, তোমরা পারবে না যতক্ষণ তোমরা না নিজে পড়ো। আমি তোমাদেরকে কবিতার যে মেইন এটা সৃজনশীল কোথা থেকে লাগে মূলত, মানুষ সৃজনশীল কিন্তু এইখান থেকে লিখতে হয়। বুঝছো? তোমরা সৃজনশীল যে আসবে সেখানে যে মেইন থিম সৃজনশীল লিখবে তা এখান থেকে লিখতে হবে তোমাদের, পাঠ পরিচিতি থেকে, আকাঙ্ক্ষা ও মিনতি উপসংহার, এখানে কি আছে, পটভূমিটা কি, নস্টালজিয়াটা কি, এই ভাবের যে মূল ভাবটা, এটা নিয়ে তোমার প্রথম কোয়েশ্চনটা করবে উদ্দীপকের সাথে ওই মিল আছে কিনা, উদ্দীপকের সাথে মানে সামঞ্জস্য তুলনা করো এটা ওইটা, পূর্ণ মানে কি ফুল এই কথার সাথে পরিপূর্ণ একমত কিনা। তো এরকম আর কি, মূল ভাব কিন্তু এটা, মনে রাখো কবিতাটা। তো এমসিকিউ এবং সিকিউ এখন তোমরা নিজের মতন প্র্যাকটিস করো।
আর তোমাদেরকে আমি অবশ্যই ইনশাল্লাহ দেখাই দিব যে সৃজনশীল গুলা কিভাবে মানে সলভ করতে হয়। ফাইনালি তোমরা জাস্ট এখন কবিতাগুলো ভালো করে পড়ো এবং প্র্যাকটিস করো। বুঝতে পারছো? ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস। আজকে এ পর্যন্ত, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।